আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কারণগুলো জামাতকে আগামী নির্বাচনে পরাজিত করবে। জামাত আগামী নির্বাচনে পরাজিত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু আমি উল্লেখযোগ্য কয়েকটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। 1991 সালে জামাত এককভাবে নির্বাচন করে 18টা আসন পায়। আবার 1996 সালে মাত্র 3টে আসন পায়। আবার 2001 সালে 4 দলীয় ঐক্যজোট থেকে তারা 17টা আসন পায়। আবার 2008 সালে সেই বিএনপির সাথেই ঐক্যজোটে থেকে মাত্র 2টা আসন পায়। তার মানে জামাত দিন দিন সাংগঠনিকভাবে যদিও তারা অনেক শক্তিশালী হচ্ছে, কিন্তু নির্বাচনের মাঠে তারা আসলে যেই কাঙ্ক্ষিত বিজয় এটা ছিনিয়ে আনতে পারে না। এই যে জামাতের যে দুর্বলতাটা, এটাই হচ্ছে প্রমাণ যে তারা কাঙ্ক্ষিত যে ফলাফল এটা কিন্তু ঘরে আনতে পারে না। এখন তাদের এই দুর্বলতাগুলোর মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, কিন্তু আমি কয়েকটি দুর্বলতা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। হয়তো অন্যগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী তারা তাদের রাজনীতির যে পলিসি এটা ঠিক করতে না পারা। যেমন বাংলাদেশে মানুষের কিন্তু চাহিদা ভিন্ন ভিন্ন রকম। উদাহরণ হিসেবে দিচ্ছি যে মনে করেন কোনো ব্যক্তি ফুটপাথ দিয়ে প্রতিদিন হাঁটতেছে এবং সে তার কর্মস্থলে যাচ্ছে, অথবা এই ফুটপাতে প্রতিদিন সকালে সে ব্যায়াম করছে বা হাঁটাচলা করছে। এই জাতীয় লোক যখন দেখবে যে ফুটপাতে অনেকগুলো দোকান রয়েছে এবং এই দোকানগুলোর কারণে তার হাঁটা চলার একটু অসুবিধা হচ্ছে, তখন সে কিন্তু বিরক্ত হবে এবং সে মনে মনে তখন এই দেশের যে সরকার থাকে তার উপর বিরক্ত হয়। মানে তারা মনে করে যে সরকার কিন্তু ফুটপাতগুলো ক্লিয়ার করতে পারছে না। আবার সরকার যদি এই ফুটপাতগুলো ক্লিয়ার করতে যায়, তাহলে অনেক লোক কিন্তু এতে সরকারের উপরে রাগান্বিত হবে। কারণ এই ফুটপাতে থেকে যারা ব্যবসা করে এদের অনেকেই তার পরিবার, তার সংসার এই ফুটপাতে ব্যবসা করে তার সংসার পরিচালনা করে। আবার এই ফুটপাতে অনেকে চা খায়, জিনিসপত্র কিনে, কিছুটা সস্তাতে পায়, এই জাতীয় নানান সুবিধাও পায়। আর এই সুবিধার কারণে এই ফুটপাতে অনেকে বাজার সদাই করে। কারণ এই জাতীয় লোকগুলোর কাছে এই ফুটপাতটা যদি পরিষ্কার করে দেওয়া হয়, এটাকে তারা ভালো বলবে না। তার মানে আমাদের বাংলাদেশের মানুষের চাহিদা কিন্তু ভিন্ন রকম। অতএব এই সবগুলোকে ম্যানেজ করেই কিন্তু রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক পলিসি ঠিক করতে হয়, কারণ এক একজনের চাহিদা এক এক রকম। এখন এই জামাত ইসলামী সব শ্রেণীর মানুষের চাহিদা অনুযায়ী তারা তাদের রাজনীতির পলিসি কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারছে না। আরেকটা কারণ হচ্ছে তারা শহর কেন্দ্রিক যেভাবে প্রচার প্রচারণা চালায়, কিন্তু গ্রাম কেন্দ্রিক তারা সেভাবে প্রচার প্রচারণা চালায় না। মানে গ্রামের যে মানুষগুলো রয়েছে বা নিম্ন শিক্ষিত যে লোকগুলো রয়েছে, এদের কাছে কিন্তু তাদের দাওয়াতটা সঠিকভাবে পৌঁছাচ্ছে না। এই কথা অন্য এক ভিডিওতে বলার কারণে এক জামাতের কর্মী আমাকে বলেছিল যে আপনি কি বুঝেন যে গ্রাম অঞ্চলেও জামাত প্রচার প্রচারণা চালায়। আপনি আপনার বাড়ির আশেপাশে দেখলেই হবে না। যেমন আমার বাড়ির আশেপাশে 100টা পরিবার রয়েছে বা 200টা পরিবার রয়েছে বা 50টা পরিবার রয়েছে। এই 50টা পরিবারের কাছে আজ পর্যন্ত জামাতের কোনো নেতাকর্মী তাদের দাওয়াত নিয়ে পৌঁছায়নি। আপনাকে এটা মাথায় রাখতে হবে। কিন্তু শহরভিত্তিক যে পরিবারগুলো রয়েছে, এই পরিবারে তারা প্রত্যেকটা পরিবারের কাছে কিন্তু তারা টাচ করে এবং যায়। এই জায়গায় জামাতের অনেক বড় দুর্বলতা রয়েছে। এখন শুধুমাত্র শহর কেন্দ্রিক মানুষদেরকে দাওয়াত দিলে হবে না, পুরো বাংলাদেশটাকে তাদের একটা ইউনিট মনে করতে হবে। আবার যে আসনে জামাতের জনপ্রিয়তা একটু বেশি, তারা সে আসনটাকে ফোকাস করে, আর যে আসনগুলোতে তাদের জনপ্রিয়তা কম সে আসনগুলোতে তারা ফোকাস করে না। এছাড়াও তারা তাদের যে নেতা কর্মী কেন্দ্রিক বা তাদের সংগঠন কেন্দ্রিক তারা প্রচার প্রচারণা করে। সাধারণ মানুষের কাছে তারা এই দাওয়াতগুলো খুব বেশি পৌঁছায় না। তারা একজন একজন করে ডাকে এবং তাদেরকে পরিপূর্ণভাবে তাদের সংগঠনের দক্ষ কর্মী বানানোর চেষ্টা করে। কিন্তু রাজনীতিতে সবাইকে তাদের দাওয়াতটা পৌঁছানো এবং তাদের নেতাকর্মী তৈরি করা দুটোই একসাথে করতে হয়। এখানে জামাতের অনেক বড় দুর্বলতা রয়েছে। আরেকটা কারণ হচ্ছে পাওয়ার পলিটিক্স। জামাত কিন্তু পাওয়ার পলিটিক্সে অনেক দুর্বলতা দেখিয়েছে। যেমন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা জাতীয় পার্টি বলেন, এই দলের কোনো নেতাকর্মীর উপরে যদি কেউ আঘাত করে, তাহলে ওই দলের বাকি নেতাকর্মীরা কিন্তু সংঘবদ্ধ হয়ে তারা পাল্টা আঘাত করে এবং সেটা আরও অনেক বেশি পরিমাণ আঘাত করে।
কিন্তু জামাতের ক্ষেত্রে তার ভিন্নতা দেখা যায়। যেমন অনেক জায়গায় তারা বলে আমরা ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, মাফ করে দাও। আসলে এই প্রক্রিয়া বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতির সাথে আসলে মিলে না। যেমন কোনো দলের নেতাকর্মীর উপরে যদি অন্য দলের নেতাকর্মীরা আঘাত করে আর সেটার যদি সে কোনো প্রতিক্রিয়া না পায়, তাহলে সে ওই দলের প্রতি বা ওই দলের যে সাংগঠনিক কার্যক্রম এটা সঠিকভাবে সে পরিচালনা করতে পারবে না। এছাড়াও সে যখন সাংগঠনিক কাজ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হবে, সে এর পরবর্তীতে আর ওই কাজগুলো করতে সাহস পাবে না। আবার অন্যরাও তাদেরকে বারবার আঘাত করতে সাহস পাবে, কারণ তারা মনে করবে যে তাকে আঘাত করলে আসলে কিছুই হবে না। যদি এরকম মনে করে যে এই দলের কোনো কর্মীর গায়ে যদি আমরা আঘাত করি তাহলে এটার পাল্টা আঘাত আসবে এবং সেটা অনেক ভয়াবহ হবে, তখন কিন্তু ওই কর্মীর উপরে কেউ আঘাত করতে অবশ্যই ভয় পাবে। কিন্তু জামাতের যে রাজনীতি এবং তাদের যে শুধু ক্ষমা করার যে রাজনীতি সব জায়গায়, এটা জামাতকে আসলে সাংগঠনিকভাবে যদিও তারা ক্যাডার ভিত্তিক দল হয়, কিন্তু বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতির পলিসিতে তারা অনেকটাই দুর্বল হয়ে যাবে এবং এলাকায় যারা জামাতের কর্মী আছে এরা স্বাচ্ছন্দ্যে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এখন অনেকেই বলতে পারেন আপনি ইসলামের কি বুঝেন, ইসলাম সম্পর্কে ভালোভাবে জেনে তারপর কথা বলবেন, এরকম কমেন্ট অনেকে করেন। যে ইসলামের মূল সৌন্দর্য এটাই, কেউ আঘাত করলে তাকে ক্ষমা করে দেওয়া। আসলে কি এটা সঠিক? এটা কিন্তু সঠিক নয়। যেমন আমাদের যে চারজন খলিফা, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী, এই চারজনের যে শাসনামল, এই শাসনামলের মধ্যে হজরত ওমরের জমানায় কোনো মুনাফিক মাথাছাড়া দিয়ে ওঠেনি, আর বাকি প্রত্যেকটা খলিফার আমলে মুনাফিকরা কিন্তু মাথাছাড়া দিয়ে উঠেছিল। যেমন হজরত আবু বকরের আমলে সরাসরি একদল নামদারি মুসলমান তারা জাকাত দিতে অস্বীকৃতি পর্যন্ত জানিয়েছে এবং হজরত আবু বকর তাদের সাথে যুদ্ধ ঘোষণা করার সংকল্প পর্যন্ত করেছিল। আবার হজরত ওসমানের আমলে মুনাফিকরা তাকে হত্যাই করে। হজরত আলীর সময়ও মুনাফিকরা অনেক মাথাছাড়া দিয়ে উঠেছিল, কিন্তু হজরত ওমরের সময় কোনো মুনাফিক মাথাছাড়া দিয়ে ওঠেনি, কারণ হজরত ওমর যতটা ঠান্ডা ছিলেন রাষ্ট্র পরিচালনায়, তার চাইতে বেশি গরমও ছিলেন। অতএব ইসলামের সৌন্দর্য হচ্ছে আপনি কাউকে আঘাত করবেন না, কিন্তু আপনাকে কেউ আঘাত করলে তার পাল্টা আঘাত আপনাকে অবশ্যই করতে হবে। আর এই জায়গায় জামাতের অনেক বড় দুর্বলতা রয়েছে। এছাড়াও জামাত নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে মারাত্মক ভুল করে। তারা যাদেরকে নেতৃত্বে বসায় বা যাদেরকে নেতা নির্বাচিত করে এবং যাদেরকে নমিনেশন দেয়, এই জায়গায় তাদের অনেক বড় ভুল রয়েছে। একটা লোক শিক্ষিত এবং ভালো মানুষ হলেই বাংলাদেশের এই পরিস্থিতিতে বা বাংলাদেশের বর্তমান মানুষের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী সব নেতাই কিন্তু যোগ্য না। একজন লোক সংগঠন ভালো পরিচালনা করা এবং সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তুলে ধরা, এটা এক জিনিস নয়। এবং এই জায়গায় জামাতের অনেক বড় ভুল রয়েছে। এই বিষয়টা নিয়ে আসলে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। জামাত নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে কি কি ভুলগুলো করে এই বিষয় নিয়ে। আরেকটা কারণ হচ্ছে 1971 সালে জামাতের ভূমিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের প্রশ্ন তুলছে, কিন্তু জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত 1971 সালে তাদের ভূমিকা আসলে কী ছিল তা জাতির কাছে স্পষ্ট করে বলেনি। যেমন জামাতের নেতাকর্মীরা মনে করে যে 1971 সালে জামাত শুধুমাত্র স্বাধীনতার বিরোধিতা করেছে, কিন্তু তাদের নামে যেই অভিযোগগুলো করা হয়, তারা মানুষ হত্যা করেছে, দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে, রাজাকার, আলবদর, আলশাম বাহিনী তৈরি করেছে, এগুলো জামাতের লোক বলে যে এটা মিথ্যা, কিন্তু এটা প্রকাশ্যে সঠিকভাবে ব্যাখ্যা করে এখন পর্যন্ত জনগণের সামনে তারা উপস্থাপন করেনি। 1971 সাল নিয়ে জামাতকে আসলে যে অভিযোগগুলো করা হয়, এই অভিযোগগুলোর সুস্পষ্ট তারা ব্যাখ্যা দেওয়া উচিত এবং সেটা জাতির কাছে ক্লিয়ারভাবে উপস্থাপন করা উচিত। এই জায়গায় জামাত আমার মনে হয় ভুল করছে চুপচাপ থেকে। আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশে অনেকগুলো ইসলামিক গ্রুপ রয়েছে, যেমন আহলে হাদিস, কওমি সিলসিলা এবং সুন্নি সিলসিলা। এখন জামাত ছাড়া বাকি এই যে ধর্মভিত্তিক যেই আলেমরা রয়েছেন, এই আলেমরা সবসময় জামাতের বিরোধিতা করে এবং ওপেনলি জামাতের নামে প্রপাগান্ডা ছড়ায় এবং তাদেরকে ইসলামিক দলই বলে না। বিভিন্ন সময় দেখবেন আপনি জামাতের নামে এই জাতীয় গ্রুপ থেকে নানা রকম প্রচার প্রচারণা চালানো হয়, কিন্তু জামাত এই প্রচার প্রচারণার কোনো উত্তরে দেয় না। এমনকি
তারা এই নিয়ে আসলে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলো সঠিকভাবে খণ্ডন করে না এবং সম্পূর্ণ চুপচাপ থাকার কারণে জামাত সম্পর্কে আসলে নেগেটিভ ধারণা পোষণ করে। জামাত এই বিষয়গুলো আসলে স্পষ্ট করে ক্লিয়ার মেসেজ জাতির সামনে উপস্থাপন করা দরকার। এছাড়াও আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র বড়ই অদ্ভুত। মিজানুর রহমান আজহারের মাহফিলে 20 থেকে 30 লক্ষ মানুষ হয় এবং এই লোকগুলো সারা রাত ধরে ওয়াজ শুনে। তারা স্লোগান দিয়ে আসে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই। এই জাতীয় স্লোগান দিয়ে তারা আবার পরের দিন বিয়ের অনুষ্ঠানে গিয়ে তারা হিন্দি গানের সাথে নাচানাচিও করে। এমনকি এই যে বিয়ের অনুষ্ঠানগুলোতে এই যে গান বাজনার আয়োজন করা হয়, এই আয়োজনেও কিন্তু তারা উপস্থিত থাকে। এখন ভাবার বিষয় হচ্ছে, যারা সত্যিকার অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই এই স্লোগান দিয়ে মাহফিল থেকে যায়, ভোটের দিন তারা আসলেই কি ইসলামিক দলগুলোকে ভোট দেবে এবং আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক, এটা কি চাইবে? সেটা আগামী নির্বাচনে দেখা যাবে। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তাই জামাতের আরও যে দুর্বলতাগুলো রয়েছে এই দুর্বলতাগুলো এই ভিডিওতে উপস্থাপন করা সম্ভব নয়। অন্য কোনো ভিডিওতে বাকি যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।